এই সময় এসে আপনি যদি স্যামসাং গ্যালাক্সি S21 FE যে ফোনটা রয়েছে, মানে আজ থেকে আরো 1.5 বছর আগে মার্কেটে আসছে, এই ফোনটা কিনেন, তাহলে এই ফোনটার প্রাইস মোটামুটি এখন 30 থেকে 35,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে, ফোনের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। বাট আমি বলবো এই ফোনটা আপনি কিনবেন না, কারণ এই ফোন যেই মানে টাকা দিয়ে কিনবেন 30 থেকে 35,000 টাকা, যত দিয়ে কিনেন আপনার টাকাটা সম্পূর্ণ জলে যেতে পারে। কারণ এই ফোনটাতে প্রচুর পরিমাণে গ্রিন লাইন, পিঙ্ক লাইন, হোয়াইট লাইন এ ধরনের ইস্যু রয়েছে। তারপরে আরও নানান ইস্যু রয়েছে, যেরকম দেখেন এই ফোনটা আমি মোটামুটি 15 দিনের মতো ব্যবহার করছি। অলরেডি দেখেন যে এই যে ব্যাকশেল কিন্তু খুলে যাচ্ছে, এই যে ব্যাকশেল কিন্তু খুলে যাচ্ছে। তো সেই জায়গায় বুঝতেই পারতেছেন যে এইটা যদি আপনি ইউজ করেন কিংবা আপনি কিনতে যান টাকা দিয়ে, মানে আপনার টাকাটা জলে ফেলানোর মতো একটা অবস্থা হবে। তো এই ফোনটার মধ্যে আরও নানান প্রবলেম রয়েছে, তার পাশাপাশি এই ফোনের কিছু ভালো দিকও রয়েছে। সকল বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। আপনি যদি এই ধরনের ইউজড ফোন কিংবা ইউজড আইফোন যে কোনো ধরনের নতুন ফোন কিনতে চান, তাহলে MK মোবাইল পয়েন্টে যোগাযোগ করতে পারেন। তাদের কাছে সকল ধরনের ফোন পেয়ে যাবেন। এবং আপনি শুধুমাত্র এই ফোনটা নিয়ে যে এই ফোনটাকে একদম রোস্ট করে দিচ্ছি এই ভিডিওতে, বিষয়টা এরকম না। তাদের কাছে কিন্তু এই ফোনটারও ভালো কন্ডিশনে যে ফোনগুলো রয়েছে সেইগুলোও রয়েছে, আপনি চাইলে সেটাও দেখতে পারেন। বাট আমি পার্সোনালি আপনাকে এই ফোনটা কেনার জন্য কখনোই ইন্সপায়ার করবো না, কারণ এই ফোনটা কোনো অবস্থাতেই ভালো না। আপনি চাইলে এই বাজেটে যে অন্যান্য ফোনগুলো রয়েছে তাদের কাছ থেকে আপনি কিন্তু সেই ফোনগুলো কিনতে পারেন। তার জন্য অবশ্যই তাদেরকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে হয় আমাদেরকে এই ডিভাইসটা দিয়ে এই ভিডিওটা করতে সাহায্য করার জন্য। আপনি অবশ্যই তাদের ফেসবুক পেজ এবং শপে চাইলে ঘুরে আসতে পারেন। সকল কিছুর অ্যাড্রেস থাকছে ডেসক্রিপশন বক্সে। শুরুতে যদি কথা বলি এই ফোনটার ডিজাইন নিয়ে, তাহলে দেখতেই পারতেছেন এইটার ডিজাইন কিন্তু স্যামসাং গ্যালাক্সি S21 যে সিরিজটা রয়েছে সেটার মতোই দেখতে, এবং পার্সোনালি আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো ছিল। বাট এর পরবর্তীতে যে ফোনগুলো আসছে S22 যেটা, সেটাতে এই ডিজাইনটা চেঞ্জ করে ফেলা হয়েছে। বাট এই ডিজাইনটাও আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগতেছিল। এবং এই ফোনটা যখন মার্কেটে আসে তখন আমি পার্সোনালি নিজেই ভাবতেছিলাম যে নিজে ইউজ করার জন্য এই ফোনটা কিনবো। বাট এই সময় এসে এই ফোনটার উপরে পুরোপুরি হতাশ আমি। আর আরেকটা বিষয় জানিয়ে রাখা ভালো যে আমার হাতে যে ভেরিয়েন্টটা রয়েছে এটা হচ্ছে একটা এক্সিনোস ভেরিয়েন্ট, এটা কিন্তু একটা স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টও পাওয়া যায়। তারপর যদি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে হয়, তাহলে আপনি এই ফোনের ব্যাক সাইডে পাবেন একটা প্লাস্টিক ব্যাগ। হ্যাঁ, আপনি যদি S21 যে ফোনটা রয়েছে, S21 এবং S21 প্লাস যে ফোনটা, সেই ফোনগুলোতেও কিন্তু ব্যাক সাইডে প্লাস্টিক ইউজ করা হয়েছে। বাট তুলনামূলকভাবে S21 যে ফোনটা রয়েছে সেইটা থেকে এইটার প্লাস্টিকের কোয়ালিটি একটু খারাপ। বাট এই প্লাস্টিকের সাথে আপনি আবার এই যে 10-15 হাজার 20,000 টাকার যে প্লাস্টিক ব্যাগের ফোনগুলো আছে এইগুলোকে কখনোই মিলাই দিয়েন না, কারণ হচ্ছে এইটার ব্যাকশেল যে প্লাস্টিকটা ইউজ করা যায় সেইটা এই 10-15 হাজার টাকার যে ফোনগুলো রয়েছে সেইগুলো থেকে অনেক অনেক বেটার। এই প্লাস্টিক যদি আপনি ইউজ করেন তাহলে আপনার মনে হবে যে গ্লাস ফোন ইউজ না করি, এরকম একটা মানে কোয়ালিটি বলতে পারেন। কারণ গ্লাস ব্যাগের যে ফোনগুলো রয়েছে সেটা আপনি যদি একবার হাত থেকে পড়ে যায় তাহলে ভেঙে যাবে নিশ্চিত, বাট এটা ভাঙার চান্স নেই, বাট টুকটাক স্ক্র্যাচ কিন্তু এটাতে পড়বে। এই ফোনটা আমি 10-15 দিন ব্যবহার করেছি এবং 10-15 দিনের মধ্যে যেহেতু এখনো স্ক্র্যাচ পড়ে নাই, তার মানে এটাতে খুব সহজে স্ক্র্যাচ পড়বে না, এটা বোঝাই যায়। তারপর যদি আপনি এটার ফ্রেম দেখেন, তাহলে এটার ফ্রেম কিন্তু থাকছে অ্যালুমিনিয়ামের ফ্রেম, এবং এই ফ্রেমের কারণে এই ফোনটা হাতে নিতে কিন্তু অনেকটাই প্রিমিয়াম লাগে। গ্লাস ব্যাগের যে ফোনগুলো রয়েছে সেইটা হাতে নিতেই অনেক বেশি প্রিমিয়াম লাগে, বাট এটা প্লাস্টিক হওয়ার পরেও এতটা চিপ ফিল দেয় না। তার পাশাপাশি যেহেতু এটাতে অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকতেছে, যার কারণে এটা কিন্তু হাতে নিতে মোটামুটি প্রিমিয়াম লাগতেছিল। বাট S21 যে ফোনটা রয়েছে সেইটা তুলনামূলকভাবে এটা থেকে একটু বেশি প্রিমিয়াম। এই ফোনটার ব্যাক সাইডে প্লাস্টিক ইউজ করলেও এই ফোনটার ফ্রন্ট সাইডে কিন্তু ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস, যেটা আপনাকে খুবই ভালো একটা প্রোটেকশন দিবে। হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। কিন্তু গ্লাস যতই হাই কোয়ালিটি হোক না কেন, আপনার হাত থেকে পড়লে ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। যার কারণে এটাতে একটা প্রোটেক্টর ইউজ করতেই হবে আপনাকে। আর এই ডিসপ্লের নিচের দিকেই থাকছে কিন্তু একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ফাস্ট বলা চলে। এই স্যামসাংয়ের যে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলো রয়েছে সেইটার মতো একুরেটলি কাজ করে না। হ্যাঁ, একুরেটলি কাজ করে, বাট ওইটার মতো ফাস্ট কাজ করে না। এবং এর পজিশনটাও অনেকটাই নিচে, যার কারণে বারবার হাত নিচে নিতে হচ্ছিল। এটার পজিশনটা যদি এই জায়গায় থাকতো তাহলে কিন্তু অনেক ইজিলি এটাকে রিচ করা যেত। বাট আপনি যদি কিছুদিন ইউজ করেন তাহলে এটার সাথে ইউজ টু হয়ে যাবেন। আর এটার মধ্যে যদি আপনি যে কোনো ধরনের প্রোটেক্টর ইউজ করেন তাহলে দেখা যায় যে কিন্তু এটা ঠিকঠাকভাবে কাজ করে না, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করতে সমস্যা হয়। তখন আবার অনেকে ইউভি গ্লাস ইনস্টল করেন, যেটা মানে আমি কখনোই বলবো না যে আপনি ইউভি গ্লাস ফোনে ইনস্টল করেন। আপনি একটা স্ক্রিন পেপার দিয়ে তারপর আপনি এই ফোনটাকে ইউজ করতে পারেন, তারপর দেখা যাবে যে এই ফিঙ্গারপ্রিন্টটা ঠিকঠাক কাজ করতেছে। না হলে কিছু প্রবলেম হইতে পারে, বাট আপনি চাইলে 2-1টা গ্লাস দিয়ে ট্রাই করতে পারেন। যেহেতু এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলতেছিলাম, এটা ডিসপ্লের পার্টটা একদমই শেষ করে নিয়ে আগে। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে পাবেন 6.4 ইঞ্চির একটা ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, যেটাতে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, যেটা আপনাকে খুবই স্মুথ একটা এক্সপিরিয়েন্স দিবে। তার পাশাপাশি এতে কিন্তু থাকছে HDR10+ সাপোর্ট। বাট অনেকেই বলে থাকে যে হাই রিফ্রেশ রেটের কারণে হচ্ছে ডিসপ্লেতে গ্রিন লাইন, পিঙ্ক লাইন এ ধরনের প্রবলেমগুলো হচ্ছে। বাট এইটাতে এক্স্যাক্টলি কী কারণে প্রবলেম হচ্ছে সেটা এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। কারণ এই ফোনটা রিলিজ হওয়ার 6 থেকে 8 মাস, অলমোস্ট 1 বছর বলতে পারেন, সেই সময়টার মধ্যে এই ফোনটাতে কিন্তু কোনো প্রকার গ্রিন লাইন পড়তেছিল না। বাট রিসেন্টলি মাত্র 6 মাস আগে থেকেই দেখতে পারলাম যে এই S21 FE ফোনটাতে প্রচুর
প্রচুর পরিমাণে গ্রিন লাইন পড়তেছে, যেটা খুবই উইয়ার্ড একটা ব্যাপার। দেখেন যে এই ফোনের ডিসপ্লেটা কতটুকু কোয়ালিটিফুল একটা ডিসপ্লে। এই ফোনটার স্পেশালিটি আমি বলবো যে এই ফোনের ডিসপ্লেটাই, এই ফোনের ডিসপ্লে আশা করি যে সবাই মানে যেই দেখে এই ফোনের ডিসপ্লেকে পছন্দ করবে। এবং এখন যে ফোনটা আসছে S23 FE যে ফোনটা, সেই ফোন থেকেও এই ফোনের ডিসপ্লেটা অনেকটাই বেটার এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যে দেখেন যে এটার চিন এবং বেজেল কতটা নেরো, বাট S23 FE যেটা রয়েছে সেটার মনে হয় যে বেজেল দিয়ে একটা ট্রাক চালানো যাবে, যেটা দেখতে কিছুটা বাজেট ফোনের মতো দেখায়। আর এটা ডিসপ্লেটা এতটা প্রিমিয়াম হওয়ার ফলেও এই ডিসপ্লেটাতে কেন জানি প্রবলেম হচ্ছে আমি জানি না। দেখেন আমার এই ফোনটাতে অলরেডি একটা প্রবলেম দেখা যাচ্ছে, আমি জানি না যে ভিডিওতে কতটুকু ক্লিয়ারলি দেখা যাবে। আমি যদি দেখাই একটু, ঠিক আপনি যদি এই যে এই দিকটা থেকে যদি নিচের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে একটু হোয়াইট, কেমন যেন একটু হোয়াইট একটা র্যাগ আসতেছে। তো এটাতে যেহেতু অলরেডি একটা হোয়াইট র্যাগ আসতেছে, তার মানে খুব শীঘ্রই এটাতে একটা গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইন পড়ে যেতে পারে। এই ফোনটা আমার হাতে 15-20 দিন থাকা অবস্থায় যেহেতু এরকম একটা গ্রিন লাইন পড়ে যাওয়ার চান্স দেখতেছি, তো সেই জায়গায় যদি আপনি একটা ফোনকে লং টাইম ইউজ করার জন্য কিনেন তাহলে এটার ভবিষ্যৎ কী হতে পারে সেটা আশা করি আপনি নিজেই বুঝতে পারতেছেন। তার উপরে এই ডিসপ্লে নিয়ে আমার আর কোনো ধরনের কমপ্লেন নাই। তাছাড়া এই ফোনের ডিসপ্লে খুবই শার্প ভিভিড ছিল, যেটা আশা করি সবাই পছন্দ করবে। বাট এই ফোনটা যতই ভালো কোয়ালিটি ডিসপ্লে হোক, গ্রিন লাইন পিঙ্ক লাইন পড়ে গেছে, এরকম ডিসপ্লে আমার দরকার নাই। যদি আপনার দরকার হয় তাহলে এটা নিতে পারেন। এতক্ষণ তো শুনলেন এই ফোনের ডিসপ্লে নিয়ে যত ঝামেলা, এখন কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। এই ফোনটার পারফরমেন্স কিন্তু খুব বেশি একটা ভালো না। হ্যাঁ, অনেকে এখন গালাগালি শুরু করবেন, কারণ আমার হাতে যে ফোনটা রয়েছে এটা হচ্ছে এক্সিনোস ভেরিয়েন্ট। এটার কিন্তু আরেকটা স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্ট পাওয়া যায়, যেটাতে স্ন্যাপড্রাগন 888 যে চিপটা রয়েছে সেটা ইউজ করা হয়েছে এবং ওইটাতে পারফরমেন্স অনেক বেশি বেটার, এইটার তুলনায় অনেক বেশি বেটার। এবং ওইটাতে ক্যামেরার কোয়ালিটিও কিন্তু অনেক বেশি বেটার। মানে আপনি যদি ছবি তোলেন কিংবা ভিডিও করেন, ওইটাতে দেখতে পারবেন যে আরেকটু বেশি মানে বেটার দেখা যাচ্ছে। কারণ হচ্ছে যে এই স্ন্যাপড্রাগনের আইএসপি এই এক্সিনোসের আইএসপি থেকে অনেকটাই বেটার। আর আমার হাতের এই এক্সিনোস ভেরিয়েন্টটাতে এক্সিনোস 2100 যে চিপটা রয়েছে সেটা থাকতেছে এবং এইটার পারফরমেন্স নিয়ে আমি খুব বেশি একটা স্যাটিসফাইড না। কারণ এই ফোনটাকে মোটামুটি একটা মিড রেঞ্জের ফোন ধরা যায়। একটা মিড রেঞ্জের ফোন থেকে আমি যেরকম পারফরমেন্স আশা করছিলাম সেরকম পারফরমেন্স আমি এটা থেকে পাচ্ছিলাম না। কেন জানি আমার কাছে মনে হচ্ছিল এই ফোনটা অনেক বেশি লেগি হচ্ছিল। আমি এই ফোনটাতে বাই দ্য ওয়ে এখন পর্যন্ত কোনো প্রকার গেম খেলি নাই, জাস্ট আমি ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এই ধরনের রেগুলার যে ইউজগুলো রয়েছে সেইগুলোই আমি ইউজ করতেছিলাম এবং এটাতে আমি পারফরমেন্সের ঘাটতি পাচ্ছিলাম। তো সেই জায়গায় যারা একটা গেমিংয়ের জন্য ডেডিকেটেডলি ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা একদমই না। আপনি যদি পারেন তাহলে কিছু টাকা অ্যাড করে আপনি স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা নিতে পারেন, তাহলে হয়তো আপনি এর থেকে একটু বেটার পারফরমেন্স পেতে পারেন। বাট ওই ফোনটাও আমি বলবো না যে নেওয়ার জন্য, কারণ ওইটাতেও ডিসপ্লের প্রবলেম থাকতে পারে। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলতেছিলাম যে ব্যাকশেল খুলে যাচ্ছে, ব্যাকশেল খুলে যাওয়াটা আসলে এই ফোনের কোনো প্রবলেম না। কারণ হচ্ছে স্যামসাংয়ের যে ফোনগুলো রয়েছে ম্যাক্সিমাম ফোনে দেখতে পারবেন যে ব্যাকশেল খুলে যাচ্ছে এবং স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা, 4 আলট্রা ওই ফোনগুলোতে দেখা যায় যে ব্যাকশেল খুলে যায়। তো এইটাকে মেজর একটা প্রবলেম ধরা যায় না, যদিও এটা একটা মেজর প্রবলেম। স্যামসাংয়ের ক্ষেত্রে এটা একটা সিম্পল বিষয়। আর এটা হওয়ার রিজন হচ্ছে যে ভিতর থেকে ব্যাটারি ফুলে আসা। ব্যাটারি যখন আপনার ওভারহিট হবে, মানে এখন বাংলাদেশে যে পরিমাণের গরম পড়ে, তো সেই কারণে দেখা যায় যে ফোন ওভারহিট হয়ে যায়। ওভারহিট হওয়ার ফলে কিন্তু এই ফোনটার ব্যাটারি ফুলে যায়। ব্যাটারি ভিতর থেকে ফুলে গেলে কিন্তু অটোমেটিকলি আপনার ব্যাকশেল খুলে যাবে, এটাই স্বাভাবিক। এবং আমার কাছে লাগতেছে যে এই ফোনটার ক্ষেত্রেও সেম কাজটাই হয়েছে। তো যদি আপনি এই ফোনটা নিতে চান তাহলে আপনি ব্যাকশেলটা একটু ভালো করে চেক করে নেবেন যে ফুলে গেছে কিনা। যদিও কিনা এই ধরনের যে ফোনগুলো রয়েছে ফুলে গেছে, তো এই ফোনগুলো কিন্তু ফোনের দোকান থেকে রিপেয়ার করেই আপনাদের কাছে সেল করা হবে। কখনো এটা পাবার কোনো কারণ নাই যে দোকানদার এটাকে মানে ফেলে দিবে, ফোন ফেলে দিয়ে আপনাকে নতুন আরেকটা ভালো ফোন দিবে। ম্যাক্সিমাম দোকানদাররাই এটাকে কিন্তু ফিক্সড করে তারপর একদম ফ্রেশ কন্ডিশনের ফোন বলেই সেল করবে। তো ইউজ ফোন কেনার ক্ষেত্রে আপনি সাবধান হবেন এবং দেখে শুনে তারপরেই কিনবেন। আর এটাতে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। আমার মনে হচ্ছে এখন পর্যন্ত যারা এই ভিডিওটাতে আছেন তারা ম্যাক্সিমাম মানুষজনই জানতে চান এটার ক্যামেরার কি অবস্থা, এটার ক্যামেরার কিরকম পারফরমেন্স দিচ্ছে। এই ফোনটাতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটার অ্যাপারচার f1.8, যেটা 26 মিলিমিটারের একটা লেন্স। তার পাশে একটা আলট্রাওয়াইড লেন্স থাকছে যেটাও 12 মেগাপিক্সেলের, যেটার অ্যাপারচার f2.2 এবং এইটা 13 মিলিমিটারের একটা লেন্স। আর এটাতে একটা 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স থাকছে যেটার অ্যাপারচার f2.4 এবং এটার ফোকাল লেন্স 76 মিলিমিটার, যেটা 3x অপটিক্যালি জুম করতে পারে, যেটার কোয়ালিটি আশা করি যে একটু পর স্যাম্পল দেখলে বুঝতে পারবেন। আর এই ফোনটা S21 FE যে ফোনটা রয়েছে এটাতে কিন্তু 8 মেগাপিক্সেল থাকতেছে। আর একটু ভালো করে শুনেন যে টেলিফোটো লেন্সটা 8 মেগাপিক্সেলের, বাট S21 যদি নেন তাহলে কিন্তু আপনি 64 মেগাপিক্সেল পাবেন টেলিফোটো লেন্স। তো এই বিষয়ে একটু আপনি ক্লিয়ার হয়ে নিন, কারণ অনেকেই দেখা যায় যে প্রাইস সমান হওয়ার ফলে এই জায়গায় কনফিউজড থাকে যে কোন ফোনটা নেবেন। তো আশা করি যে এই বিষয়টা আপনি ক্লিয়ার। আর এর ফ্রন্ট সাইডে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটার ছবি নিয়ে আশা করি যে সবাই সন্তুষ্ট থাকবে। এই ফোনের ব্যাক ক্যামেরা থেকে আপনি যদি সেলফি তোলেন তাহলে আপনার মনে হবে যে সেলফি ক্যামেরাটা একটু বেশি ভালো কিনা। না, বেশি ভালো না, বাট এর সেলফি সত্যিই অনেক বেশি সুন্দর আসে। এই স্যাম্পলগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন। আর এতে যে মেন লেন্সটা রয়েছে সেটার ছবির কোয়ালিটিও আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে, খুবই শার্প এবং ডিটেল ছিল।
বাট লো লাইটে গেলে যখন আপনি ছবি তুলবেন, হ্যাঁ লো লাইটের ছবি নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, বাট এই ছবিটাকে এত সময় নিয়ে প্রসেস করে নাইট মোডে যখন ছবি তোলা যায় তখন যেটা সবার কাছে বিরক্ত লাগবে। এবং এই এক্সিনোস ভেরিয়েন্টটাতে আমার কাছে মনে হচ্ছিল কেন জানি একটু বেশিই প্রসেস করে। যদি কখনো সম্ভব হয় তাহলে এর যে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট রয়েছে সেটা নিয়েও আরেকটা ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ এই ফোনটা থেকে ওই ফোনটাতে অনেকটাই ডিফারেন্স রয়েছে। তো এই ফোনের ক্যামেরা নিয়ে আশা করি যে সবাই সন্তুষ্ট থাকবেন। ক্যামেরা স্যাম্পলগুলো দিয়ে দিছি, আশা করি যে সবাই দেখে বুঝতে পারবেন। আর এটা দিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60fps। হ্যাঁ, এটাতে কোনো প্রকার 8K সাপোর্ট থাকতেছে না। S21 এর মধ্যে ছিল কিনা আমি শিওর না। S21 যে ফোনটা রয়েছে সেটার রিভিউ লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। এই হচ্ছে এটার ফ্রন্ট ক্যামেরার ভিডিও। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আশা করি যে এর ভিডিও কোয়ালিটি কীরকম এবং ডাইনামিক রেঞ্জ কতটুকু ভালো ক্যাপচার করতে পারতেছে তো সেটা বোঝা যাচ্ছে। হচ্ছে এর আলট্রাওয়াইডের ভিডিও। এর আলট্রাওয়াইড দিয়ে আপনি 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন না, এটা দিয়ে আপনি চাইলে 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো আশা করি যে এর আলট্রাওয়াইডের ভিডিও কোয়ালিটি কীরকম এবং আমাকে কতটুকু ভালো দেখাচ্ছে সেটা বুঝতে পারতেছেন। আর এই যদি ভিউ দেখাই, ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা যদি দেখায় তাহলে আশা করি যে বুঝতে পারবেন যে এটার ওয়াইড ভিউটা আসলে কতটুকু ভালো পাওয়া যায়। এই হচ্ছে এর আলট্রাওয়াইডের ভিডিও কোয়ালিটি। তো আই থিঙ্ক এটা দিয়ে আপনি যদি ব্লগ টক করতে চান তাহলে আশা করা যায় যে আপনি ব্লগ টক করতে পারবেন, বাট মেন ক্যামেরার উপরে ডিপেন্ড করাই ভালো, কারণ আলট্রাওয়াইড লো লাইটে গেলে একদমই বাজে পারফরমেন্স দিবে। তো সেক্ষেত্রে আপনি এটা দিয়ে অবশ্যই মানে মেন লেন্স দিয়ে ভিডিও করা ট্রাই করবেন। এতক্ষণ যা শুনলেন এই ফোনের সবকিছুই তো ব্যাড সাইড। এই ফোনের কি সত্যি কোনো ভালো সাইড নাই? সত্যি বলতে এই ফোনটা সবকিছুই ভালো ছিল। এই ফোনের ডিসপ্লে বলেন, ক্যামেরা বলেন, সবকিছুই ভালো ছিল। পারফরমেন্স যদি কিনা আপনি স্ন্যাপড্রাগন নেন তাহলে ওইটাও কিন্তু ভালো। সেই জায়গায় শুধুমাত্র এই ডিসপ্লে যে প্রবলেমটা রয়েছে সেই কারণেই আমি এই ফোনটা কাউকে রিকমেন্ড করতেছি না। এই ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4500 mAh এর একটা ব্যাটারি, যে ব্যাটারির পারফরমেন্সটাও ছিল খুবই বাজে। এখন আমি শিওর না যে এটা এক্সিনোস ভেরিয়েন্ট দিকে এর ব্যাটারি ব্যাকআপও বাজে হচ্ছে কিনা। এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ 10 to একদিন যাচ্ছিল না, দেখা যায় যে বিকেলের দিকে চার্জ শেষ হয়ে যাচ্ছে, কিংবা এটা যদি আপনি 100% চার্জ করে রাত্রে রেখে দেন সকালে উঠে দেখবেন এটার চার্জ 80% হয়ে গেছে কিংবা 85% হয়ে গেছে। মানে এক রাতের মধ্যে যদি 15% মানে ব্যাটারি ড্রেন হয়ে যায় তাহলে এই বিষয়টা কিন্তু খুবই বাজে। তো আমার কাছে এই ব্যাটারি ব্যাকআপটা বাজে হওয়ার দুইটা রিজন মনে হচ্ছে। একটা হচ্ছে এটা এক্সিনোস ভেরিয়েন্ট, সেকেন্ড হচ্ছে যেহেতু এটার ব্যাকশিল খুলে যাচ্ছে, মানে এর ব্যাকশিল ফুলে গেছে, সরি এর ব্যাটারি ফুলে গেছে। তো ব্যাটারি ফুলে যাওয়া মানে হচ্ছে এর ব্যাটারি হেলথ নষ্ট হয়ে গেছে, তো সেই কারণে হয়তো ব্যাটারি ব্যাকআপ বাজে দিচ্ছে। তো শুরু থেকে এখন পর্যন্ত যা শুনলেন মানে হচ্ছে এই ফোনটা সব কিছুই বাজে। পার্সোনালি এই ফোনটা আমার কাছে খুবই ভালো লাগে, হাতে নিতে খুবই কমফোর্টেবল। ফোনের সাইজ একদমই পারফেক্ট একটা সাইজ, খুব বেশি বড়ও না ছোটও না, ডিসপ্লে ভালো ছিল। কিন্তু এত ভালো কিছুর মাঝেও এখন আমার কাছে এই ফোনের সবকিছু এরকম বিরক্তি কেন হলো? এটা বলার আগে তো বলেই আসলাম যে কি কি কারণে হলো। এর মধ্যে হচ্ছে যে ব্যাটারি ফুলে গেল, তার উপর এটা ডিসপ্লের প্রবলেম এবং এক্সিনোসের পারফরমেন্স ভালো দিচ্ছিল না। তো ওভারঅল সবকিছু মিলে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল এই ফোনটা এই প্রাইস রেঞ্জে আপনি না নিয়ে পিক্সেলের কোনো ফোন দেখতে পারেন। তাছাড়া S21 যে ফোনটা রয়েছে সেটাও চাইলে দেখতে পারেন, বাট আবার ক্লিয়ার হয়ে নেন S21 এর মধ্যেও কিন্তু গ্রিন লাইন পড়ার চান্স আছে। তো এই প্রাইস রেঞ্জে আপনি চাইলে কিন্তু পিক্সেল 7 যে ফোনগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। তো এই ফোনটা যদি আপনি এখন মনে হয় যে আমি এই ফোনটাকে একদম ধুয়ে দিলাম, রোস্ট করে দিলাম, আপনার কাছে পার্সোনালি ভালো লাগে তাহলে প্লিজ এই ফোনটা আপনি নিতে পারেন। তাছাড়া আমার আর কিছু বলার নাই, কারণ হচ্ছে এই ফোনটা না নেওয়াই ভালো। কারণ হচ্ছে এই ফোনের মধ্যে যে পরিমাণের প্রবলেম দেখতেছি, যদি আপনি পারেন তাহলে স্ন্যাপড্রাগনটা একবার ট্রাই করে দেখতে পারেন যে কী অবস্থা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।